আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস। আজকে আমরা আলোচনা করব একটি প্রশ্ন নিয়ে, যেখানে 4টি প্রশ্ন উত্তর দেওয়া হবে, কারণ এটা হচ্ছে টিকা লেখো টাইপ একটা প্রশ্ন আর কি। সো এখানে 4টি প্রশ্ন উত্তর দেওয়া হবে। প্রথমটি এটি, দ্বিতীয়টি হচ্ছে অ্যাভোগাড্রোর সংখ্যা, তৃতীয়টি হচ্ছে গড় মুক্ত পথ, চতুর্থটি হচ্ছে পরম তাপমাত্রা স্কেল, আর এটা হচ্ছে রসায়নে পদার্থের অবস্থা বা স্টেট অফ ম্যাটার ইন কেমিস্ট্রি, এই চ্যাপ্টারের একটা প্রশ্ন। তো প্রথমেই আমরা আলোচনা করব পদার্থের পুঞ্জীভূত অবস্থা নিয়ে। তো আমরা একটু রিডিং আগে পড়ে নিই। পদার্থের যে বিভিন্ন ভৌত অবস্থায় অণু পরমাণুগুলো একত্রে বা পুঞ্জীভূত হয়ে নির্দিষ্ট বৈশিষ্ট্য প্রদর্শন করে তাকে পদার্থের পুঞ্জীভূত অবস্থা বলে। এই অবস্থাগুলো অণু পরমাণুর মধ্যকার আন্তঃআণবিক বলের প্রকৃতি ও শক্তি এবং তাপীয় গতিশক্তির উপর নির্ভর করে। পদার্থের প্রধানত 3টি পুঞ্জীভূত অবস্থা রয়েছে, যেমন কঠিন, তরল এবং গ্যাসীয় অবস্থা। সো এটা তার মানে বুঝতেই পারতেছো এই টপিকটা কতটা মানে সহজ। তুমি ছোটোবেলায় পড়ে আসছো যে পদার্থের 3টা অবস্থা, কঠিন অবস্থা, তরল অবস্থা, গ্যাসীয় অবস্থা। তার মানে পদার্থ যে কণাগুলো সেগুলো হচ্ছে পুঞ্জীভূত বা একত্রে থাকে। কঠিনভাবে থাকতে পারে তারা একত্রে, তরল হয়ে তারা একসাথে থাকতে পারে, বা গ্যাস সৃষ্টি করেও তারা কিন্তু গ্যাসিয়াস স্টেটেও কিন্তু তারা একসাথে থাকতে পারে। এগুলোকে আমরা পুঞ্জীভূত অবস্থা বলে থাকি। কঠিন অবস্থায় অণু পরমাণুগুলো অত্যন্ত কাছাকাছি থাকে, কারণ আন্তঃআণবিক বল অনেক বেশি থাকে। সেক্ষেত্রে সুবিন্যস্ত অবস্থায় থাকে। এদের আন্তঃআণবিক বল সর্বাপেক্ষা শক্তিশালী হওয়ায় অণুগুলো নির্দিষ্ট স্থানে শক্তভাবে আবদ্ধ থাকে। এই কারণে কঠিন পদার্থের নির্দিষ্ট আকার ও আয়তন থাকে এবং ঘনত্ব হয় সবচেয়ে বেশি, আন্তঃআণবিক দূরত্ব হয় সবচাইতে কম। কঠিন পদার্থের দুই ধরনের: স্ফটিক কঠিন, যেখানে অণুগুলো সুনির্দিষ্ট প্যাটার্নে সাজানো থাকে। ওই যে আমরা স্ফটিক নিয়ে আগের ক্লাসে এগুলোতে আলোচনা করেছিলাম, স্ফটিক বা ক্রিস্টালের যে অণুগুলো সেগুলো হচ্ছে একদম পিরিয়ডিক অ্যারেঞ্জমেন্টে থাকে, একদম সুন্দর করে সাজানো গোছানো দূরত্বে থাকে তারা, ঠিক আছে। তারপরে বলেছে এই কারণে, তারপরে এখানে বলেছে যে এবং নিরাকার কঠিন, যেখানে অণুগুলোর বিন্যাস অনিয়মিত হয়, যেগুলোর আকার নির্দিষ্ট না, নিরাকার, সেগুলোর ক্ষেত্রে অনিয়মিত মানে হচ্ছে এরকম করে যে প্যাটার্নগুলো আমি আঁকছি এরকম রেগুলার না, ইরেগুলার শেপ। অনিয়মিত মানে ইরেগুলার। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে তরল অবস্থায় অণুগুলো কিছুটা দূরে থাকে। কিছুটা দূরে, তাদের বিন্যাস সুশৃঙ্খল নয়, কারণ আমরা জানি যে তরল পদার্থের আন্তঃআণবিক বল তরল পদার্থের ক্ষেত্রে একটু কম থাকে তুলনামূলকভাবে কঠিন পদার্থের তুলনায়। সেক্ষেত্রে তারা হচ্ছে কিছুটা দূরে থাকে একজন থেকে আরেকজন, অণুগুলো দূরে থাকে, আন্তঃআণবিক দূরত্বটা বেশি থাকে। আন্তঃআণবিক বল মাঝারি মানে শক্তিশালী হওয়ায় অণুগুলোর মুক্তভাবে চলাচল করতে পারে। তরল পদার্থের নির্দিষ্ট আয়তন থাকলেও নির্দিষ্ট আকার নেই, যেহেতু তারা আন্তঃআণবিক বলটা যথেষ্ট উইক কঠিন পদার্থের তুলনায়, তারা নির্দিষ্ট প্যাটার্নে থাকে না। তাদের আয়তন ফিক্সড, টোটাল যেই পরিমাণ জায়গা দখল করে সেটা ফিক্সড, কিন্তু তাদের শেপ হয় যেই পাত্রে রাখবা সেই পাত্রের শেপ বা আকার ধারণ করে। গ্যাসীয় অবস্থায় অণুগুলো পরস্পর থেকে অনেক দূরে থাকে। এক্ষেত্রে আন্তঃআণবিক বল কিন্তু আরও উইক, অত্যন্ত নগণ্য, এবং অণুগুলো অত্যন্ত দ্রুত এবং এলোমেলোভাবে র্যান্ডমলি তারা মুভ করে। গ্যাসীয় পদার্থে কোনো আকারও নেই, আয়তনও নেই, কারণ যেই রুমের ভিতরে ছাড়বা সেই রুমের আয়তনই সে দখল করে, ঠিক আছে। গ্যাস অত্যন্ত সংকোচনশীল, কারণ যেহেতু এত দূরত্ব থাকে তাদের মাঝখানে, যে আমরা চাইলে তাদেরকে সংকুচিত করে অনেক ছোট জায়গায় আনা যায়। তোমরা জানো যে ওই যে আমরা যে সিলিন্ডারে যে গ্যাস বিক্রি করা হয়, সেই সিলিন্ডারে গ্যাসের মধ্যে কিন্তু আসলে গ্যাসগুলো কিন্তু গ্যাসিয়াস স্টেটে থাকে না, তারা কিন্তু থাকে লিকুইড স্টেটে। কেন লিকুইড স্টেটে থাকে? কারণ অনেক চাপে তাদেরকে রাখা হয়। সো তুমি চাইলে তার মানে অনেক গ্যাসকে তুমি অল্প জায়গায় রাখতে পারবা। আবার সিএনজির কথা তোমরা জানো, এলএনজির কথা জানো, এগুলো তোমার অনেক চাপে রাখা হয়। পদার্থ তাপশক্তি প্রদান বা অপসারণের মাধ্যমে এক অবস্থা থেকে অন্য অবস্থায় রূপান্তরিত হতে পারে। তাপ প্রয়োগে কঠিন গলে তরলে, তরল বাষ্পীভূত হয়ে গ্যাসে পরিণত হয়। বিপরীতভাবে তাপ অপসারণে গ্যাস ঘনীভূত হয়ে তরলে এবং তরল জমে কঠিনে পরিণত হয়। কিছু কঠিন পদার্থ সরাসরি গ্যাসে পরিণত হয়, একে ঊর্ধ্বপাতন বলে। এছাড়া প্লাজমা ও বোস আইনস্টাইন ঘনীভবন নামে তাদের দুটি অবস্থা আছে। আমরা অন্য একটা ভিডিওতে প্লাজমা নিয়ে অনেক ডিটেলসে আলোচনা করেছি। আর বোস আইনস্টাইন কনডেনসেশন, এটা নিয়ে আসলে এখানে আলোচনা করার কোনো সুযোগ নেই, কারণ এটা আসলে আমাদের ফিজিক্স ডিপার্টমেন্টের যে কোর্সগুলো সেগুলোতে আমরা বোস আইনস্টাইন ঘনীভবন নিয়ে কিছুটা আলোচনা করে থাকি। তো তোমাদের জাস্ট জেনে রাখলেই হবে। অ্যাভোগাড্রোর সংখ্যা নিয়ে ছোটোবেলা থেকেই পড়ে আসতেছো, এটা নতুন কিছু না। অ্যাভোগাড্রোর সূত্র মতে সকল গ্যাসের 1 মোল পরিমাণে সমান সংখ্যক অণু থাকে। তার মানে সেই গ্যাসটা কি অক্সিজেন নাকি নাইট্রোজেন সেটা ইম্পর্টেন্ট না, নাকি মিথেন নাকি অ্যামোনিয়া ইম্পর্টেন্ট না। প্রত্যেকটা গ্যাসের 1 মোলের ভিতরে অণু আছে 6.02 × 10⁻23 সংখ্যক, ঠিক আছে, এত সংখ্যক অণু আছে।
সো কেমন গ্যাস সেটা ইম্পর্টেন্ট না, খুবই ইন্টারেস্টিং একটা ফিচার, তাই না, গ্যাসগুলার। সুতরাং কোনো পদার্থের 1 মোল পরিমাণে অণুর সংখ্যা গ্রাম পরমাণুতে পরমাণুর সংখ্যা বা গ্রাম আয়নে আয়নের সংখ্যাকে অ্যাভোগাড্রো সংখ্যা বলে। একে N(A) দ্বারা প্রকাশ করা হয়। এর পরীক্ষালব্ধ মান পাওয়া গেছে 6.02 × 10^23 পার মোল। ঠিক আছে, অর্থাৎ অর্থাৎ কোনো গ্যাসের পরিমাণ যদি 1 মোল হয় তাহলে সেই পদার্থে এতগুলা অণু থাকে। খুবই ইন্টারেস্টিং ব্যাপার। শুধু এটাই না, কোনো গ্যাস না, শুধুমাত্র লেটস সে সোডিয়ামের 1 মোল পরিমাণ যদি না, সোডিয়াম একটা ধাতু, তার মানে সেখানের মধ্যে 6.023 × 10^23 সংখ্যক সোডিয়াম পরমাণু বিদ্যমান। এমনকি আয়ন যদি নাও, লেটস সে সোডিয়াম প্লাস আয়ন যদি নাও 1 মোল পরিমাণ, তার মানে সেখানে আয়ন থাকবে তোমার 6.02 × 10^23 সংখ্যক আয়ন থাকবে, সোডিয়াম প্লাস আয়ন থাকবে সেখানে। সো ইটস এ ভেরি স্পেশাল নাম্বার। এখন আমরা দেখবো যে গড় মুক্ত পথ। মুক্ত পথ কি আগে সেটা বোঝার চেষ্টা করো, তারপরে গড় বুঝবা। ধরো আমরা যদি গ্যাসের কণাগুলো চিন্তা করি, গ্যাসের কণা, ঠিক আছে, গ্যাসের কণাগুলো কী করে দেখো, ওরা হচ্ছে ভূতের মতো র্যান্ডমলি এদিক এদিক ঘোরাঘুরি করে। ধরো এটা হচ্ছে একটা বাসা, এটা একটা রুম, এর ভিতরে আছে নাইট্রোজেন গ্যাস এবং অক্সিজেন গ্যাস, এবং এরা হচ্ছে মানে ঘোরাঘুরি করতেছে, লাফালাফি করতেছে, দৌড়াদৌড়ি করতেছে। দৌড়াদৌড়ি লাফালাফি ঘোরাঘুরি করার ক্ষেত্রে একটা অণু সে কিন্তু তার একটু সামনে গেলেই সে আর একটা অণুর সাথে ধাক্কা লাগবে তার, তাই না? আবার আরেকটু সামনে গেলে তার আরও একটা অণুর সাথে ধাক্কা লাগবে, আরেকটু সামনে গেলে এখানে একটু ধাক্কা লাগবে, এখানে একটা ধাক্কা লাগবে, এখানে একটা ধাক্কা। এই যে দূরত্বটা, এই দূরত্বটার মধ্যে কিন্তু কোনো ধাক্কা লাগে নেই। এখানে লাগছে ধাক্কা, এখানে লাগছে ধাক্কা, এটাকে বলে মুক্ত পথ। এখানে ধাক্কা লাগছে, সুতরাং এটাও একটা মুক্ত পথ। এখানে ধাক্কা লাগছে, সুতরাং এইটুকু একটা মুক্ত পথ, এইটুকু তার মানে প্রত্যেকটা মুক্ত পথ কি সমান? এটা একটু বড়, এটা একটু ছোট, এটা একটু বড়, এটা একটু ছোট, এটা একটু ছোট, খুবই ছোট। সো এক একটা এক এক রকম। তার মানে মুক্তপথ বলতে হচ্ছে যতটুকু দূরত্বে সে কোনো প্রকার বাধাপ্রাপ্ত হয় না বা ধাক্কা খায় না, সেটাই হচ্ছে তার মুক্ত পথ। গড় কেন? কারণ প্রত্যেক দূরত্ব কিন্তু সমান না, তাই গড় নেয়ার প্রশ্ন চলে আসে যে অন অ্যান অ্যাভারেজ বা গড়ে সে কতটুকু সময় বা কতটুকু দূরত্ব সে হচ্ছে মুক্ত। হ্যাঁ, মুক্ত, তার পথটা কতটুকু মুক্ত, এটা হচ্ছে তোমার বের করার হচ্ছে গড় মুক্ত পথের কাজ। তো এখন আমরা একটু দেখি ওখানে কি বলছে ওরা গাইডে। গ্যাস অণুর পরপর দুটি সংঘর্ষের মধ্যে একটি গ্যাস অণু যতটা পথ অতিক্রম করে, যেটা বললাম না, দুইটি পরপর সংঘর্ষ, দুইটি পরপর ধাক্কার মাঝখানে যতটুকু পথ সে অতিক্রম করে, সেই পথের গড় যদি নাও তাহলেই সেটাই হবে গড়মুক্ত পথ। গড়মুক্ত পথকে আমরা সাধারণত ল্যামডা দিয়ে প্রকাশ করি। সো এই যে প্রত্যেকটা দূরত্ব, ধরো এখানে একটা ধাক্কা খাইছে, একটু পরে এখানে একটা ধাক্কা খাইছে, 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 এই প্রত্যেকটা ধাক্কা যদি ল্যামডা 1 দূরত্ব হয়, এটুকু দূরত্ব ল্যামডা 2, এটুকু ল্যামডা 3, এটুকু ল্যামডা 4, এটুকু ল্যামডা 5, এভাবে প্রত্যেকটা ল্যামডা 1, ল্যামডা 2, ল্যামডা 3, এভাবে প্রত্যেকটা ল্যামডাকে যোগ করে তুমি ভাগ করে দিবা মোট ধাক্কার সংখ্যা দিয়ে। এন হচ্ছে মোট কতগুলা ধাক্কা খাইছে, ঠিক আছে, বা মোট কতগুলা সংঘর্ষ হয়েছে সেটা দিয়ে ভাগ করে দিবা। আর বাই দ্য ওয়ে গড় মুক্ত পথের একটু সূত্রগুলো লিখে দিবা কাইন্ডলি, ঠিক আছে। সেই সূত্রগুলো লিখলে তখন তুমি একটু ভালো নাম্বার পাবা। সেটা হচ্ছে ল্যামডা ইকুয়াল টু 1/√2 পাই সিগমা স্কোয়ার। এটা হচ্ছে মেইন সূত্র আর কি, ঠিক আছে। সো এখানে ওরা যা লিখছে ভাই এই লাইনগুলো লিখো না, এটা লেখার কোনো প্রয়োজন নাই, ঠিক আছে। আমি একটু কেটে দিই, এই যে এগুলো লেখার কোনো প্রয়োজন নেই। আর এখানে ওই যে রুটটা বেশি দিয়ে ফেলছে। আচ্ছা, সিগমার পরিচয়টা একটু বলে দিই। সিগমা হচ্ছে এই যে অণুর ব্যাস, ঠিক আছে, অণুর ব্যাস। অণু যদি গোলাকার হয়, লেটস সে এরকম যদি গোলাকার হয়, তাহলে সেই অণুর এক পাশ থেকে আরেক, আমার যে গোল আঁকছি না, একেবারে দেখার মতো হয়েছে। আচ্ছা আমি আবার আঁকি অণুটা। লেটস সে অণু যদি এরকম গোলাকার হয়, সেক্ষেত্রে সেই অণুর এক পাশ থেকে আরেক পাশ পর্যন্ত যে দূরত্ব, সেটাই হচ্ছে আমাদের সিগমা, রাইট? দিস ইজ সিগমা। সো পাই তো পাই কনস্ট্যান্ট, √2 তো √2 কনস্ট্যান্ট, ঠিক আছে। হোপফুলি তুমি এগুলো বুঝতে পারতেছো। ওকে, এরপরে আমাদের আছে এখানে পরম তাপমাত্রা স্কেল। খুবই সহজ, আমরা ছোটোবেলা থেকেই দেখে আসতেছি পরম তাপমাত্রা স্কেল নিয়ে কথা হচ্ছে। পরম তাপমাত্রা স্কেল হচ্ছে কেলভিন স্কেলকে আমরা পরম তাপমাত্রা স্কেল হিসেবে বিবেচনা করি, কেলভিন স্কেলকে, রাইট। পরম তাপমাত্রা স্কেলে কোনো প্রকার নেগেটিভ ভ্যালু অ্যাচিভ করা সম্ভব না। সো সেখানে কোনো নেগেটিভ ভ্যালু নাই, সেখানে তাপমাত্রা শুরুই হয় 0 থেকে এবং শুরু হয় হচ্ছে 0 থেকে বাড়তে থাকে, ঠিক আছে। সো পরম শূন্য তাপমাত্রাকে 0 ডিগ্রি ধরে দেখো। পরম শূন্য তাপমাত্রা বলতে এই ক্যালভিন স্কেলের যেই স্কেলটা, এখানে সবচেয়ে ক্ষুদ্রতম তাপমাত্রা হচ্ছে 0 ক্যালভিন, এটাই হচ্ছে পরম শূন্য তাপমাত্রা, এটাই হচ্ছে পরম। আর সেলসিয়াস স্কেলে সেটা হচ্ছে -273.15 ডিগ্রি সেলসিয়াস, এটা হচ্ছে সেলসিয়াস স্কেলে। আর ক্যালভিন স্কেলে এটা কনভার্ট করলে হয় 0 ক্যালভিন। সো
পরম শূন্য তাপমাত্রাকে 0 ডিগ্রি ধরে এবং প্রতি ডিগ্রিকে 1 ডিগ্রি এর সমান বিবেচনা করে তাপমাত্রা পরিমাপের জন্য লর্ড ক্যালভিন একটি স্কেল গঠন করেন। তার নাম অনুসারে এই স্কেলকে ক্যালভিন স্কেল বা পরম তাপমাত্রা স্কেল বলা হয়। এই স্কেলে তাপমাত্রাকে টি দিয়ে নর্মালি প্রকাশ করা হয় এবং এইসব ভাবি যাবি না। সেলসিয়াস স্কেলের সঙ্গে ক্যালভিন স্কেলের একটা সম্পর্ক আছে, সেটা তো আমি তো বললামই যে সেলসিয়াস স্কেলের যে মান সেটা যদি সি হয় বা ধরো যে থিটা হয়, সেটার সাথে 273 যোগ করলে সেটা হচ্ছে ক্যালভিন স্কেলের মানের সমান হয়। ঠিক আছে, ক্যালভিন স্কেলের মানের সমান, সেটা টি। সো এইগুলা লেখার কোনো প্রয়োজন আছে? উত্তর হচ্ছে না, এগুলো লেখার কোনো প্রয়োজন নাই। তবে তুমি যদি চাও লিখতে পারো, ঠিক আছে, এটা তোমার চয়েস। সো এটা ছিল আজকের আলোচনা। আশা করি বুঝতে পেরেছো, আশা করি উপকার হবে। এই চিকাগুলো আসা পরীক্ষা পারবা। আসসালামু আলাইকুম।